ধর্ম, এই বয়সে দাঁড়িয়ে আমি একজন আস্তিক, প্রাইভেট আস্তিক। আমার ঈশ্বর আমার কাছে, কিন্তু আমি ধর্মে বিশ্বাস করি না। নয়নে ভয় আছে, মনে সংশয় আছে, ওই ধর্মের বাক হেসে আবার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষের কাছে, তাই ভয় আছে, নয়নে ভয় আছে। প্রবল দারিদ্র্যের মধ্যে একজন শিল্পী বড় হয়েছিল। ভাত, আলু পোস্ত এইটুকু খেতে ভালোবাসত। আমাদের বাড়িতে এলে ওর ডিমান্ড ওইটুকুই ছিল, আজও ওটুকুই ভালোবাসে। ওর কোনো বিরিয়ানি দরকার হয়নি, ওর কোনো কন্টিনেন্টাল দরকার হয়নি। সেই প্রবল দারিদ্র্য থেকে যখন কয়েক বছরের মধ্যে উপার্জন শুরু করলো, এবং তখন উপার্জন মানে বাড়ির সামনে লম্বা লোকের লাইন, প্রোগ্রাম অর্গানাইজারদের লাইন, যে দাদা কখন সময় দেবেন। সমস্ত তথাকথিত বড় শিল্পীদের বিভিন্ন মাচার অনুষ্ঠানে আমি ওর সঙ্গে গেছি একটা সময়, মফস্বল অঞ্চলে ঘন্টার পর ঘন্টা গাড়িতে করে, শুধু দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য। কোনোটা হয়তো আমি ওকে ইন্ট্রোডিউসও করেছি। সেই সময় যখন ও রোজগার করতে শুরু করলো, তখন ওর কোনো রক থেকে রাজপ্রাসাদের দরকার হয়নি, ওর রাজপ্রাসাদের প্রয়োজনই নেই, ওর প্রয়োজন নেই রোলস রয়েসের, ওর প্রয়োজন নেই রেঞ্জ রোভারের। তখন যে গাড়িটা চড়েছে আজ থেকে 20 বছর আগে, আজও সেই গাড়িটাই হয়তো চড়ছে। তাহলে ওর অ্যাম্বিশনটা কি? শুধু যশ? যেরকম যশ আমরা দেখি বড় বোম্বাই প্লেব্যাক শিল্পীদের, টাকা হওয়া মাত্রই দুদিকে ডানা খুলে যাওয়া গাড়ি, প্রাইভেট এয়ারব্যাগ, কোনোটাই না। অ্যাম্বিশনটা কি? একটু বলি আমার আসলে আমি যেটা আমার মনে হয়েছে, যেটা আজকে বলা খুব দরকার, আজকের মানুষকে ভীষণভাবে এটা শোনানো দরকার, যে মানুষ তার প্রয়োজনটাকে যদি একটু কমিয়ে ফেলতে পারে, তাহলে তার জীবন অনেক সরল এবং স্বাভাবিক হয়ে যাবে। এই যে মানুষ এত যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা হলো কোনো দরকার নেই, এটা হলো না, ওটা হলো না, মানে এগুলো সব ওই বাবার খেলা আছে, ইচ্ছেরা দিনে রাতে চাওয়ার নেশায় মাতে, মন কি চায় বোঝা যায় না, চাওয়া মানে দরকারি ফ্রিজ, টিভি, গাড়ি বাড়ি। তো এইটা তো চাওয়া হতে পারে না একটা মানুষের। খালি ব্র্যান্ডের পেছনে দৌড়ে বেড়াচ্ছে, সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছে। একটা মানে কি বলবো, একটা রেফ্রিজারেটর কিনবে, হ্যাঁ, সেটা ব্র্যান্ডেড হতে হবে। এই মানুষ যদি তার কতটুকু প্রয়োজন এটা যদি বুঝে যায়, তাহলে মানুষের কিন্তু এত কমপ্লিকেশন থাকে না জীবনে, বুঝতে পেরেছো? টলস্টয়ের একটা গল্প ছিল যে একটা মানুষের কতটা জমি দরকার, তো আর লোকটা যখন পড়ে মনে গেল, তখন ওই এঞ্জেল এসে বলছে যে ওই 7 ফিট জমি দরকার একটা মানুষের, এর বেশি লাগে না, এর বেশি। তো মানুষ যদি এটা বুঝে যায়, তাহলে মানুষ এই ঘোড়া দৌড়ে এইভাবে আর এত লোভগ্রস্ত হয়ে, আমি বলছি না আমার লোভ নেই, আমার লোভ আছে, আমার অমরত্বের লোভ আছে, কিন্তু আমার ওই ধরনের কোনো লোভ নেই। লোভ পয়সা দিয়ে পাওয়া যায় না, না, ওটা পয়সা দিয়ে রাখলে তবেই ওটা আমাকে প্রচন্ড পরিশ্রম করতে হয় মানসিকভাবে করে, তাহলে একটা লোকের কাছে আমি অমর থাকবো। আর এই ফোন এখন আমার আছে, আমি এই ফোন এখনো ব্যবহার করি, আমার অ্যান্ড্রয়েড ফোন নেই, আমার এই সমস্ত স্মার্টফোন নেই, তাতে আমার খুব একটা অসুবিধা হয় না। আমি নিজের গাড়ি নিজে খুব একটা চড়ি না, আমি উবের ধরে নিলাম, একটা অটো ধরে নিলাম, আমি মেট্রোতে করেও যাতায়াত করি কখনো কখনো। অ্যাম্বিশন ওইখানটাই। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপের বাহার, চুলের ফ্যাশন। আমি ভাব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভাব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। অনেকগুলো ফেজ আছে, পুরো গানটা নাই ভাই না। তো কখনো বলছে আমি ভব করেই হবো, এটা আমার অ্যাম্বিশন, কখনো আমি কোনো বাউল হবো, এটা আমার অ্যাম্বিশন। আবার বলছে যে এত চালাকির মধ্যে তবু আমি বোকাই হবো, এটাই আমার অ্যাম্বিশন। একটা প্যারাগ্রাফ, আরেকটা রিলিফেন্ট প্যারাগ্রাফ। ঠকানোই মূল মন্ত্র আজকের শব্দের সাথে,
পিছে পা নয় বিধাতাও তেলেতে জল মেশাতে, ডাক্তার বলছে শপথ, ঘুষ খায় ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে ডাক্তার ও সাজে মুক্তা। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও সতের মুখে আদর্শ বিবেক ও প্রেম। এ সমাজ মানবে তোমায়, খাইবে তোমার বিজয়। আমি কোনো বাউল হব এটাই আমার ambition, আমি কোনো বাউল হব এটাই আমার ambition। এই গানটাই অ্যাকচুয়ালি আমার কি বলবো ম্যানিফেস্টো হয় না। পরিবর্তনের ধারায় বাংলার রাজনৈতিক পরিবর্তনের ধারায় অন্যতম শরিক তুমি, হ্যাঁ কিন্তু ছিলাম। একটু অন্যভাবে কথাগুলো বলি এবার। অসম্ভব পছন্দ করেন, করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও 21শে জুলাইয়ের প্রতিটি মঞ্চে নচিকেতা অন্তত এক লাইন হলেও গাইবে, কিন্তু নচিকেতা এমপি হলেন না, মন্ত্রী হলেন না, ভোটে দাঁড়ালেন না, সক্রিয় রাজনীতি করলেন না। কেন? রবীন্দ্রনাথ তো দাঁড়াননি ভোটে। রবীন্দ্রনাথ তো সক্রিয় রাজনীতি করেননি, মানে সেইভাবে বলতে গেলে আর কি। রবীন্দ্রনাথ নাইটহুডটা ত্যাগ করেছেন। হ্যাঁ সেটা তো, হ্যাঁ সেটাও ত্যাগই করেছিলেন। তো আমারও যেটা মনে হয় আমাদের মতো লোকেরা একটু একটু অহংকারের সাথেই বলবো, হ্যাঁ, পূর্ণ অহংকারের সঙ্গে। অ্যাকচুয়ালি ফিলোসফাররা এই রাজদণ্ড হাতে নেয় না। আমি ফিলোসফার, আমি মনে করি আমি ফিলোসফার একজন। আমাকে গায়ক বলুক, গীতিকার বলুক, আর যাই বলুক, পপুলার বলুক, কিন্তু আমার যেটা মনে হয়, যেটা বললে আমি সব থেকে খুশি হব, সেই কমপ্লিমেন্টটা আমাকে কেউ দেয় না, বা আমার ফ্যানেরা দেয়। আমাকে ফিলোসফার বললে আমি সব থেকে বেশি খুশি হই। পাতা ঝরা মরশুমে আমরা বৈশাখী হাওয়া, পাতা ঝরা মরশুমে আমরা বৈশাখী হাওয়া। জীবন যুদ্ধের শেষে বিজয়ী ক্লান্ত বেশে আমরা সেই এক নিমেষে সিংহাসন ছেড়ে যাওয়া। পাতা ঝরা মরশুমে আমরা বৈশাখী হাওয়া, আমরা বৈশাখী, আমরা বৈশাখী। 2009 থেকে যখন ওই আগের পার্লামেন্ট ইলেকশন, সেই সময় পার্লামেন্ট ইলেকশন থেকে শুরু করে আজ পর্যন্ত কেমন লাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমি তো ভীষণ ফ্যান, আমি ভীষণ ভালোবাসি ওকে। কখনো আমার দিদি মনে হয়, কখনো আমার মেয়ে মনে হয় আর কি। আমার সাংঘাতিক একটা ওই রকম কি বলবো, সিংহের মতো মেজাজ। ওর একটা ভিশন আছে, হ্যাঁ বুঝতে পেরেছো? মানে ওর সম্পর্কে আমি যেটা বলতে পারি যে এটা কেউ কিভাবে নেবে আমি ঠিক জানি না আসলে। আমাকে তো অনেকে কি কি চটি চাটা বলে আর কি। চটি চাটা আমাদের কমন কথা। চটি চাটা এটা সিপিএম এর কয়েনেজ। মোহাম্মদ সেলিম এই কয়েনেজটা তৈরি করেছেন, উনি ছেড়ে দিয়েছেন এটা ছাড়া। হ্যাঁ আমাদের সবাইকে চটি চাটা বলে, কিন্তু এক একজনের পছন্দ থাকে না। যেমন আমার মোহাম্মদ রবিকে পছন্দ, কেন পছন্দ আমি বলতে পারবো না। আমাকে বলা হলো যে আপনি আশা ভোসলে না লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকর। আমার বাবারা বলতেন, আমাদের বাবাদের সময় বলতেন যে আমি সুভাষকে দেখেছি। আমরা তো সুভাষকে দেখি, হ্যাঁ আমি মমতাকে দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি। আমি মমতা ব্যানার্জির মতো এত 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 সহানুভূতিশীল একজন মানুষ, এত কি বলবো, বাংলা শব্দগুলো আমি খুব একটা পাচ্ছি না, ইংরেজিগুলো বেরিয়ে আসছে। সংবেদনশীল বলি, এত সংবেদনশীল আর এত সেন্সিটিভ মানুষ। ওকে জানে না কেউ যে ও কতটা সেন্সিটিভ। 2009 থেকে 2011 অবধি আমি ওর সাথে প্রচুর ঘুরেছি। চলো আমাকে এত কেয়ার করেন, এখনো করেন, ভীষণ কেয়ার করেন। তো বসিয়ে একটা জায়গায় বসে আমরা মুড়ি এনে দিয়েছি, আমরা অতগুলো লোক। সে আমাকে বলছে হচ্ছে একটু মুড়ি খাও না। আমি কিন্তু সুপারস্টার, মানে আমি ভালোবেসে এসেছি ওর সাথে কাজটা করবো বলে আর কি।
মানে ও এই সরকারটাকে ফেলবো আর কি, এই সিপিএম সরকারটাকে। মুড়ি খাবো বলে সবার আগে নিজে খেতে শুরু করলো আর কি। আমাদের দেশে রাজনীতির যে ব্যাখ্যানটা তৈরি করে রাখা আছে যে রাজনীতিবিদরা কেমন হবে, তো রাজনীতিবিদ তিনি হাসবেন না। এটারই একটা জোক আছে, বলবো? হ্যাঁ, একবার একজন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন আর কি, অনেক আগে। তো সেখানে সেই মুখ্যমন্ত্রীর নাম বলছি না, আপনারা বুঝেই যাবেন। তো ওনার সাথে বাংলাদেশের শেখ হাসিনা দেখা করতে এসেছেন। তো এসে বলছেন নমস্কার, এরকম তাকিয়ে আছেন, কি বলছে? নমস্কার, আমি হাসিনা। উনি তখন বলছেন তাতে কি হয়েছে, আমিও তো হাসি না। তো এটা কিন্তু মানে এটা এটা উনি হাসেন না, হাসাটা একটা যোগ্যতা। ও বা বিশাল যোগ্যতা। না হাসাটা হচ্ছে সব থেকে বড় যোগ্যতা। এই যে ব্যাপারটা আর কি, এটা আমি মমতা ব্যানার্জির সঙ্গে আমি প্রচুর সময় কাটিয়েছি, প্রচুর হাসাহাসি করেছি, ইয়ার্কি মেরেছি প্রচুর। মানে সে এত মজার একটা মানুষ আর এত সুন্দর, এত আমি কি বলবো বলো, যে আমাদের দেশে বাউলগুলো খেতে পেত না। আমাদের দেশে যারা বাউল তারা এসে ভিক্ষে করতো আমাদের ওখানে। মানে এই যে বাউলদের একটা সংরক্ষণের ব্যবস্থা তৈরি করলো, ভাতা ব্যবস্থা করে বাউল দিয়েছে, ভাতার ব্যবস্থা তৈরি প্রত্যেকে করলো। ভাতা পায় মাসে। মানে এটা ভাবা যায়? কয়েক হাজার বাউল আমাদের রাজ্যে এখন মমতার দৌলতে ভাতা পায়। বলো, মানে এগুলো আমার নিজের চোখে দেখা, যে কি ভালো গাইছে না। নচি আমায় বলছে না মোটেই ভালো গাইছে না। তাই না? তাহলে কি ও কি তার মানে বাউলের মতো পড়বে না? এলাম না, তা কেন? হয়তো আজকে ডিস্টার্ব আছে, গলাটা ঠিক নেই, ভালো নেই হয়তো, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করছে। এটা আমি আমাদের সময়কার রাজনীতি, মানে আমরা যখন কিশোর কৈশোর যৌবনে রাজনীতি বুঝি, কারোর কথাই শুনবেন না ওরা। একটা কথা না বলে পারছে না, ও মানবিক মমতাকে ভীষণ গুরুত্ব দিচ্ছে। আমি ভীষণ গুরুত্ব দেই। আমি যে জায়গাটায় বলি যে আপনি বায়াস, আপনি তো বায়াসের মতো কথা বলছেন, অনেক চ্যানেল থেকে আমাকে এই সমস্ত চ্যানেলে বায়াসের মতো কথা বলছেন, যে আপনি আপনার বাবার সাথে কি সব ব্যাপারে একমত? বলছে না। তাহলে বাবার নামটা কি আপনি ব্যবহার করেন না? করি তো। বলছে ব্যাপারটা তাই, আমার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, আমি ওকে দিদি বলি। আমার কাছেও ন্যায় অন্যায় জানি নে, শুধু তোমারে জানি। আমি বায়াস, আমি প্রত্যেকটা মানুষ বায়াস। নিরপেক্ষ বলে শব্দটা যারা বলে তারা সব ধান্দাবাজ, ধ্যামনা, মিথ্যে কথা বলে। নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় না। আমাদের এই শোয়ে প্রথম কি ওয়ার্ড হচ্ছে আমরা নিরপেক্ষ নই। যারা নিরপেক্ষতার ভান করে তারা ঢ্যামনা, মিথ্যে কথা বলছে, ঢ্যামনা, তারা সব ঢ্যামনা। নিরপেক্ষ বলে পৃথিবীতে কোনো শব্দ তৈরি হয়নি। নিরপেক্ষ যদি হতো তাহলে শ্রীকৃষ্ণ ভগবান হতো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রমোট করেছে। নিরপেক্ষ বলে শব্দ লাগে। আমাদের পৃথিবীতে আমরা যে ভগবানদের পুজো করে আসছি তারাও নিরপেক্ষ নয়। মমতার মধ্যে যেটা দেখতে পাই, তার মধ্যে একটা মানুষ দেখতে পাই, আমি তার মধ্যে রাজনীতিবিদ দেখতে পাই না। আমি তো বারবার বলি, তুমি পলিটিক্স কেন করতে এসেছিলে? তুমি কেন পলিটিক্স করো? তুমি এত ইমোশনাল একটা লোক, তুমি কেন পলিটিক্স করো? পলিটিক্স যারা করে তারা কেউ ইমোশনাল না। গোটা দেশ বলছে, গোটা দেশের বহু মানুষ বলছে যে এই বিজেপি সরকারটা গেলে ভারতের একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মমতা ব্যানার্জি। আসলে আমি ওনাকে খুব ভালোবাসি, তো আমি ওনাকে আমার পাশে চাই, কাছে চাই। ওকে অত দুর্ভিক্ষ বা কি বলবো, একটা দূরবীন দিয়ে ওকে দেখতে হবে এটা আমি চাই না। আমি চাই ওখানেই থাকুক। আমি আমার স্বার্থের জন্য বললাম কথাটা, এতটাই ভালোবাসি সেই জন্যই বললাম। কে করবে, কে অসুবিধে, নানা অসুবিধে, ওর এই হয়েছে জানো, একটা SMS করে দিলাম সঙ্গে সঙ্গে, তাও দেখছি কে করবে এরকম। আমি তো আজকের নচিকেতা নই, আমি তো অনেক দিন ধরে সিপিএম এর আমলেও তো নচিকেতাই ছিলাম। আমাকেই বা এই সম্মানটা কে দিয়েছে? সিপিএম তো দেয়নি। গান গায় ওদের ধারণা হচ্ছে লোক এসছে সালা ওদের নামে। ওই দাঁত পড়া কতগুলো বুড়ো, ওই জাঠা আর জনগণতান্ত্রিক বিপ্লব এইটা বলার জন্য ওরা বলবে বলেই নাকি লোক এসছে। লোক সালা আমার জন্য এসছে, লোক আমার জন্য এসছে, এটা একমাত্র সুভাষ চক্রবর্তী বুঝতো।
এরা বুঝতেই পারেনি নিজেদের অ্যাসেসমেন্ট করতে পারেনি, নিজেদের অ্যাসেসমেন্ট করতে পারেনি। বুঝেছে যেদিন পরিবর্তন চাই পোস্টারে নচিকেতার নাম ছবিটা বড় করে পড়লো, তখন তখন বুঝতে পারলো হোয়াট ইজ নচিকেতা। আমাকে তো 6 বার ভোটে দাঁড়াবার কথা বলেছে, আমাকে ভালোবাসে বলেই তো বলেছে, ও তো আমার ভালোবাসে। আরে বেচারা এত সারাক্ষণ ধরে গান গায়, এত পরিশ্রম করে, ওই অল্প টাকার জন্য এত কিছু করে, চলে আসুক আমার কাছে। মানে একটা দিদি যেটা বলে তুই আমার কাছে আয়, বলে না, আমি যেমন বলি এই রূপক কি প্রবলেম আছে চলে আয় আমার কাছে, এইভাবেই। কারণ আমি তো তখন নেমে পড়েছি, আমি তো তখন আমার বাড়িতেও নিয়ে এসেছিলেন, বুঝতে পেরেছো? যখন দেখছে যে আমি নেমে পড়েছি, ধরুন নন্দীগ্রামের বিরুদ্ধে কথা, মানে ওদের আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে, মানে ওই সিপিএম এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছি, আমাকে তখন ব্লক করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি তো হল ছাড়া শো করতাম না, আর হলগুলো ওদের হাতেই থাকতো। আমার বর্ধমানে শো ক্যান্সেল করে দিল, মানে দিল না পারমিশন। একটার পর একটা এগুলো শুরু হয়েছে। তখন আমি ইন্টারভিউ দিয়ে ফেলেছি, আমি তখন নেমে ফেলেছি। আমি প্রাইভেট মার্কসিস্ট, আমি কিন্তু প্রাইভেট মার্কসিস্ট, এতে কোনো আমার সিপিএম আনন্দ পাবেন না, যা বলছে মার্কসিস্ট। আমি আপনাদের মতো মার্কসিস্ট, আমরা আমাদের মতো করে কমিউনিস্ট, আমরা কমিউনিস্ট। আমি এক্ষুনি ছেড়ে দিয়ে আমরা ঘেন্না করি। আপনারা যদি সমাজ ব্যবস্থা বদলে দেন, আমি আমার সমস্ত সম্পত্তি ছেড়ে দেবো, আমি ডাউন টাউন পিপলদের সাথে দাঁড়িয়ে যাবো, ডিক্লাস হয়ে যাব। আমি এখনো আমার মেয়ে এখনো মেট্রো করে যাতায়াত করে, আমার গাড়ি আমি ব্যবহার করি না। আমার স্ত্রীর হাঁটুতে একটু প্রবলেম আছে বলে ও গাড়ি ব্যবহার করে, আমি আবার রাস্তায় নেমে লড়াই করতে পারবো। সমাজ ব্যবস্থাটা ওই রকম করে দিন ওই রকম অবস্থা। আপনার একটা পরিষ্কার প্রতিফলন মানুষ নচিকেতার কাছে, মানুষ মমতার একটা চেহারা পেলেন। এমনকি আমি যতবার ওর কথায় বাধা দিয়ে রাজনৈতিক মমতাকে আনতে চেয়েছি, ও কিন্তু কোনোবারই আমাকে শেষ করতে দেয়নি। এবার আমি শেষ করতে পারলাম না। এবার একটা পার্টে যাচ্ছি। বাংলা গানে আজ পর্যন্ত কেউ এইভাবে ধর্ম নিয়ে রাজনীতিকে আক্রমণ করেনি। যেটা আজ আমরা যে কথা প্রচারে আনছি, আজ আমরা যে কথা সমাজ মাধ্যমে বলছি, আজ আমরা যে কথা ট্যাগলাইন করছি, আজ আমরা বাঁচার তাগিদে যে কথাগুলোকে বর্মর মতো ধরে রেখেছি। আরে নচিকেতা একমাত্র তীব্রভাবে ধর্মকে আক্রমণ করেছে। ধর্মের বাঘ আমাদের আঙিনায় ঘুরছে না নচিকেতা। ধর্ম দেখো, আমি কমিউনিজমের কথাইতেই বলবো যে বেসিক্যালি আমি একজন এই বয়সে দাঁড়িয়ে আমি একজন আস্তিক, পাবলিক মানে প্রাইভেট আস্তিক। আমার ঈশ্বর আমার কাছে, কিন্তু আমি ধর্মে বিশ্বাস করি না। ধর্ম আর ঈশ্বর বিশ্বাস এক নয়। বুঝতে পারলো? অবশ্য গানে আরো ভালো বোঝাতে পারে। ও আচ্ছা। দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে, দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে। ওই ধর্মের বাঘ হেসে আবার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষের কাছে, তাই ভয় আছে, দুনয়নে ভয় আছে। এই বেশ ভালো আছে। পাঠালো বলে ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ, ভাঙা কাছে ভাঙা মনে যায় না। রাম আছে, শ্যাম আছে, কোরআন ইসলাম আছে, রক্ত লুলুপ কিছু হয় না। এ দেশটা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে, ধর্ম নাম গ্রাস করে আমাদের কাছে, তাই ভয় আছে, দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে। এই বেশ ভালো।